সৃজন এবং দীপশিতা ধরের জন্য ভেস্তে গেল আইএসএফ এর সঙ্গে বামেদের জোট। নরেন্দ্র মোদী বা মমতা ব্যানার্জির থেকে সৃজন বা দীপশিতাকে বেশি বড় শত্রু মনে করেন? কোথাও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই হাইয়ের চটি পড়ে মানুষের অন্দরমহলে ঢুকে যাওয়া, সেটাকে কি এবার আপনি অনুসরণ করছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী থাকলে যিনি ধর্ষিতা নন তাকে ধর্ষিতা সাজিয়ে আন্দোলন করতেন, সেইটা আমরা সত্যিই পারব। নতুন পার্লামেন্ট কি বামেদের প্রতিনিধি পাবে পশ্চিমবঙ্গ থেকে? মানুষ যদি নিজের ভোট নিজে দিতে পারে, আমি 4 তারিখ রাত্রিবেলা লাল আবির মেখে তোমাদের দপ্তরে আসতে পারব। নওশাদ সিদ্দিকী জোটের মধ্যে না আসায় কোথাও কি আত্মবিশ্বাস একটু কমলো? हमारे पास लाल झंडा है और जब तक वो है वही काफी है हमारे लिए। বামেদের ফিরে আসতে 34 বছর সময় লাগবে এখনো। এই যে বামপন্থীরা বুড়ো হয়ে গেছে, আমি এটা গ্রহণ করলাম। শুধুমাত্র ইউটিউবে, সামাজিক মাধ্যমে, শুধুমাত্র ব্যান্ডের গান গেয়ে সত্যি কি বিপ্লব হবে? দুনিয়া পাল্টাতে এসেছি, সেই স্বপ্ন নিয়ে এসেছি বলে কমিউনিস্ট পার্টি করছি। এই ইলেকট্রাল বন্ড গোটা বিশ্বের সবচেয়ে বড় দুর্নীতি। তুম হামকো চান্দা দো, হাম তুমকো ধান্দা দেঙ্গে। আমি যদি ছবি করি তখন আমি তোমাকে যে রোলটা অফার করব সেটা কিন্তু মাওবাদী। তাহলে আমি খুবই খুশি হব। আমি প্রথম আপনাকে যে প্রশ্নটা করব সে প্রশ্নটা হচ্ছে যে আমরা জানি যাদবপুর লোকসভাতে একটা হেরোদের একটা লিগ চলছে। যারা যারা সেখানে প্রার্থী, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের সায়নী ঘোষ, যাদবপুরে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি এবং বাম প্রার্থী আপনারা সবাই হেরে এসছেন। হেরোদের যে লিগ হচ্ছে, এই লিগের মধ্যে তো একজন জিতবেন। তাই এই হেরোদের লিগ হওয়াতে প্রত্যেকে নিশ্চয়ই মাটি কামড়ে রয়েছে। কি মনে হচ্ছে যে প্রত্যেকে যেহেতু হেরেছে, ফেইলিয়ার ইজ পিলার অফ সাকসেস, এটা প্রমাণ করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে? আমি বাকিদের কথা বলতে পারবো না, আমি তো উঠে পড়ে লেগেছি এবং আমি নিশ্চিত বাকিরাও তাদের মতো করে কাজ করছেন এবং প্রত্যেককে শুভেচ্ছা জানিয়েছি। দেখা যাক। আগের বার আমরা সকলেই বিধানসভা নির্বাচনে বিভিন্ন জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, পরাস্ত হয়েছিলাম। এবার তো ওই জিতকার জিতনেওয়ালে কো বাজিকার সেরকম হতে হবে, তো সেইটা দেখা যাক কে হয়। আপনি তো এখনো পর্যন্ত মানুষের ভালোবাসায় দ্বিতীয় স্থানে আছেন। কেন দ্বিতীয় স্থানে বলছি? আপনি মানুষের ভালোবাসায় দ্বিতীয় স্থানে এই কারণে আছে বলছি যে দেবের পর সবচেয়ে বেশি মহিলারা, অল্প বয়সী মহিলারা আপনার সঙ্গে সেলফি নিচ্ছেন। বাড়িতে অশান্তি হচ্ছে না? না, বাড়িতে অশান্তি হচ্ছে না। আর আপনার অতিকথনের জন্য আমি মানে আপ্লুত, খুবই ভালো। যদি এই বিপুল সেলফির কিয়দংশ ভোট বাক্সে আসে তাহলে আমি খুবই খুশি হব, বাড়তি খুশি হব। সুতরাং যারা সেলফি নিচ্ছেন তারা সিপিআইএমকে ভোটটাও দেবে আশা। মানে আপনি নিজেও জানেন যারা, যে সমস্ত কিশোরী, যুবতী, তরুণী, এমনকি আমি এরকম অনেককে দেখেছি যে মহিলাদের তো বয়স নিয়ে কিছু বলা উচিত না, এটা সৌজন্য বা সভ্যতা নয়, সভ্যভব্য একটা ব্যাপার নয়। তা আমি দেখছি মহিলারা যারা সবাই সেলফি নিচ্ছেন কিন্তু সবাই ভোট দেবেন না। মানে সেলফি নেওয়ার সময় ফিসফিস করে বলছেন না ভোটটা দেবেন, কিন্তু না, সেটা বলছি না, আলাদা করে চোখে চোখে যেটুকু কথা হয়ে যাচ্ছে ওটুকুই আমি কনফিডেন্ট যে মানুষের ভালোবাসা অ্যাজ এ হোল, মানে আপনি খানিকটা মজা করে প্রশ্নটা করেছেন, কিন্তু আমি অন আ সিরিয়াস নোট যেটুকু বলতে পারি যে গত 1 মাস, আরও মাস 1.5 আমাদের চালাতে হবে। গত 1 মাস ক্যাম্পেইন ট্রেলে আমার অভিজ্ঞতা এবং আমি যতটা পেরেছি হেঁটে প্রচার করার চেষ্টা করেছি, নারী পুরুষ নির্বিশেষে যে অভূতপূর্ব ভালোবাসা পেয়েছি, তাতে করে আমি আত্মবিশ্বাসী যে যাদবপুরের লাল রং এবার আরও গাঢ় লাল হওয়ার দিকে এগোচ্ছে। যাদবপুর তো সবসময় ব্যতিক্রমী। একটার সময় যখন নকশাল আমল, 7-এর দশক, ওই শতকের 7-এর দশকে উত্তাল ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং গোটা যাদবপুরের বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে, সেটা দেশ বিভাগ হতে পারে, সেটা হতে পারে বিভিন্ন রাজনৈতিক ঘটনায়, যাদবপুর সবসময় খুব ভলাটাইল থাকে, অনেকে বলে সরগরম, সবসময় সরগরম। যাদবপুরে এবার লোকসভা নির্বাচনে আমরা জানি যাদবপুরে আগেও কিন্তু ইন্দ্রপতন হয়েছে। তার কারণ সোমনাথবাবুকে হারিয়ে 1984 সালে লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন। আপনার হাওয়াই চটি দেখে মনে হচ্ছে এই হাওয়াই চটি পরে বেরিয়ে পড়ছেন। কোথাও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই হাওয়াই চটি পরে মানুষের অন্দরমহলে ঢুকে যাওয়া, সেটাকে কি এবার আপনি অনুসরণ করছেন? আমি এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুসারী হতে চাইব না, কারণ আপনারা পরের যে কথাটা মিস করেন সেটা হলো সংসদীয় রাজনীতিতে একবারই মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছেন লোকসভায়।
সেটাও যাদবপুরে মালিনী মালিনী ভট্টাচার্য, অধ্যাপিকা মালিনী হলো ভট্টাচার্য। তো আমাকে যদি, আর আমার হাওয়াই চটিটা নীল সাদা নয়, আমার হাওয়াই চটিটা অনেক দিনের অভ্যেস। বরং এখন নির্বাচনে দৌড়াদৌড়ির জন্য অনেক এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে যেতে হচ্ছে, তৃণমূল রাস্তাগুলোর যা হাল করে রেখেছে, মাঝে মধ্যে পায়ে জুতো গলাতে হচ্ছে। আমি নিশ্চিত আমি কোনোভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো প্রশ্নেই অনুসরণ করতে চাইব না। আমার নিজের রাস্তায় আমি মানুষের রান্নাঘরে হেসেলে ঢুকছি এবং তাদের ভালোবাসা পাচ্ছি। লোকসভা নির্বাচনে সবাই দৌড়াদৌড়ি করছে, বিভিন্ন দলের বিভিন্ন প্রার্থীরা, প্রত্যেকে খুব দামি স্নিকার ব্যবহার করছে, কিন্তু সৃজন হাওয়াই চটি পরে চলে এলো। এটা কি দেখানোর জন্য, নাকি স্নিকার পরাতে কোনো রকম আপত্তি আছে বহুজাতিক সংস্থার বিরুদ্ধে? আমি তো আপনার স্টুডিওতে আগেও এসেছি, আপনি পুরনো ভিডিওগুলো বের করে দেখুন, দেখবেন এই চটিটাই পরে এসেছি। ফলত আমার নতুন করে দেখানোর কিছু নেই। আমি আমি তাই, আমি যতটুকু স্বাচ্ছন্দ্য নিয়ে বড় হয়েছি এবং জীবনযাপন করি সেটা লুকোনোরও চেষ্টা করি না। আবার আমি যা নই সেটাও দেখানোর আমার খুব 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 প্রয়োজন কোনো দিন অনুভব করিনি। ফলত আমি যেরকম যেভাবে এই হাওয়াই চটিটা পড়লে যেটা হয় যে এই প্রচণ্ড গরমে খানিকটা খোলামেলা, খানিকটা হাওয়া ঢোকে এবং ছোটাছুটি করতে সুবিধা হয়। বহুদিনের অভ্যেস হাওয়াই চটি। এখন কখনো কখনো জুতো পায়ে, খুবই বিড়ম্বনা হয়েছে, পায়ে একটু জুতো গলাতে হচ্ছে কখনো। কোথাও কি অনেকে বলছেন যে সৃজনকে দেখে মনে হচ্ছে অভিমন্যুকে যেরকম চক্রব্যূহের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, অনেকটা পার্টি সেরকমই করলো। তার কারণ সায়নী ঘোষের জন্য তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো 1, 2 অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন, নিশ্চিত আসবেন। ডক্টর অনির্বাণ গাঙ্গুলি দিল্লিতে 1 নম্বর 2 নম্বর অর্থাৎ নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারাও আসতে পারেন যাদবপুর কেন্দ্রে লোকসভা প্রচারে। এই মুহূর্তে বুদ্ধবাবু আমরা জানি অসুস্থ। এই মুহূর্তে সৃজনের জন্য সেই রকম ভারী কেউ নেই। অনেকে মনে করছে একেবারে চক্রব্যূহে ফেলে দিল। কি আছে সৃজনের? এইদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সায়নীর জন্যে, ওইদিকে নরেন্দ্র মোদী, অমিত শাহ, আর সৃজন বেচারা একা। তাহলে আপনাকে একটা মজার গল্প বলি। 2021 সালে আমরা হেরে গেছি, কিন্তু তখন কোভিডের সেকেন্ড ওয়েভ। রেড ভলান্টিয়ারদের কাজ পুরোদমে চলছে এবং নির্বাচনে হারা জেতার সাথে সেটার কোনো সম্পর্ক নেই, প্রভাবিত হয়নি। বিপুল আকারে মানুষ রোজ ফোন করছেন। তো আপনার মতো এক সাংবাদিক বন্ধু একদিন আমাকে ফোন করেছেন যে রেড ভলান্টিয়ারদের নিয়ে একটা স্টোরি করুন। তখন তিনি আমাকে জিজ্ঞাসা করেছেন খানিকটা খেলার ছলেই ফোনের মধ্যে যে टीएमसी के पास MLA है, MP है, गुंडा है, सरकार है, तुम्हारे पास क्या है? तो तখন আমি হাসতে হাসতে বলেছি, हमारे पास लाल झंडा है और जब तक वो है वही काफ़ी है हमारे लिए। ওদের হাতে মিডিয়া আছে, মাসল আছে, মানি আছে, আমার কাছে একটাই এম আছে, দ্যাট ইজ মানুষ। সেইটা নিয়ে আমি যাদবপুরে প্রত্যেক দিন ভিড় বাড়াচ্ছি এবং রুজিরুটির কথা, খুব সিম্পল কথা বলছি, মানুষ রিলেট করতে পারছেন। মানুষ তো রুজিরুটির ক্রাইসিসের মধ্যে আছেন। সেই জায়গা থেকে যখন তাদের কথা তুলে ধরার সহজ প্রতিশ্রুতি দিচ্ছি, তখন তারা আরও বেশি করে আমাদের পাশে আসছেন, রাস্তার দুধারে এসে দাঁড়াচ্ছেন, আশীর্বাদে ভরিয়ে দিচ্ছেন। এবং আমি নিশ্চিত নরেন্দ্র মোদী বা মমতা বন্দ্যোপাধ্যায় বা যেই আসুন না কেন যাদবপুরকে এবার টলাতে পারবেন না। কোথাও অনেকে বলছেন লোকসভা নির্বাচনের লড়াইয়ের মধ্য দিয়ে 26-এর একটা খসড়া তৈরি করা হচ্ছে। যাদবপুর বিধানসভায় সৃজন এখানে কি হবে না হবে এখনো কেউ জানে না, কিন্তু যাদবপুর বিধানসভাটা সৃজন একটা পাকাপাকি জায়গা করে নেওয়ার চেষ্টা করছে। না, সৃজন CPIM এর কর্মী এবং সৃজন SFI এর কর্মী হিসেবে গোটা রাজ্য জুড়ে কাজ করেছে। সেই রবীন্দ্রনাথের কবিতা ছিল না যে, মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহগর্তে, তাই লিখি দিল বিশ্ব নিখিল দুবিহার পরিবর্তে। ফলত গোটা বিশ্ব নিখিল আমাকে যদি কালকে CPIM বলে তুমি আন্দামানে কাজ করতে যাও, আমি তাই করতে যাব। আমার কোথাও এলাকা ধরে, এইটা আমার নির্দিষ্ট এলাকা, এটা আমার মালিকানা, আমায় এখানে প্যাচ কষতে হবে, আগে থেকে জায়গা পাকা করতে হবে, এরকম কোনো অভিপ্রায় নেই। এবং আমি নিশ্চিত আমাদের পার্টিতে সেটা সেভাবে হয়ও না। আপাতত যাদবপুর লোকসভার নির্বাচন, সেখানে আমরা সবাই মিলে লড়ছি। 26 আরেকটু দূর আছে, দেখা যাবে ভবিষ্যতে কি হয়। এবার আমি যাকে নিয়ে প্রশ্ন করব তাকে খুব শ্রদ্ধা রেখেই বলছি, একটা শব্দ ব্যবহার করব, শব্দটা হয়তো অনেকের কানে লাগবে, কিন্তু এটা খুব মজার ছলে নেবেন। তিনিও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। পরবর্তীকালে তিনিও যাদবপুর বিশ্ববিদ্যালয় শুধু নয়, গোটা বাংলায় আপনার মতোই SFI সাধারণ সম্পাদক ছিলেন।
সৃজন ভট্টাচার্য ডক্টর সুজন চক্রবর্তীকে এমন ল্যাং মারল যাদবপুর থেকে, তাকে দমদমে লড়তে হচ্ছে শিলভদ্র দত্ত, সৌগত রায়ের সঙ্গে। দরকার ছিল? আমি বলছি যে ভরত তো রামের পাদুকা নিয়ে রাজ্য চালিয়েছিল। কেউ যদি খোঁজ খবর রাখেন তিনি জানবেন যে সুজন চক্রবর্তী শুধু আমার রাজনৈতিক নেতা নন, আমার জীবনেরও অভিভাবক অনেক প্রশ্নে। পার্টিকুলারলি সুজনদা, ছাত্র আন্দোলনে আমার এই যে বিস্তীর্ণ কাজ করার সুযোগ পেয়েছি পশ্চিমবঙ্গ জুড়ে, তার পিছনে সুজনদার বড় অবদান আছে। এবং সুজনদার সাথে আমার এই যাদবপুরের প্রশ্নেও প্রায় প্রত্যেক দিন কথা হচ্ছে, পরামর্শ নিচ্ছি বিভিন্ন বিষয়ে। সুজনদা যাদবপুরের বিধায়ক ছিলেন, বারুইপুরের বিধায়ক ছিলেন, যাদবপুরের সাংসদ তো ছিলেন বটেই, দক্ষিণ 24 পরগনায় আমাদের পার্টির সম্পাদক ছিলেন। তো ফলত সুজনদার হাতে তালুর মতো চেনা, সেই অভিজ্ঞতাটা যতটা পারা যায় কাজে লাগানোর চেষ্টা করছি। বরং আমার ধারণা এটা আমার খানিকটা সুবিধা যে সৃজন উচ্চারণ করতে করতে কেউ তো কখনো কখনো সুজন বলে ফেলছেন মাইকে উচ্চারণ করতে করতে। সৃজনের নামে যে কটা ভোট সেটা তো আসবেই, সুজন বলেও যে কটা ভোট সেটাও আমাদের ঝুলিতে আসবে। এবং আমি তার সাথে আমি সুজনদাকেও বলেছি এটা যে দমদমটাও এবার আমাদের অপ্রত্যাশিত ভালো ফল হবে। আপনি দেখে নেবেন, মিলিয়ে নেবেন। যাদবপুরের জন্য তো আমরা লড়ছি বটেই, মুর্শিদাবাদ অসাধারণ ফল হবে, শ্রীরামপুর অসাধারণ ফল হবে, এরকম বেশ কয়েকটা সিট আমি ধরে ধরে বলে যেতে পারি, যার মধ্যে অবশ্যই দমদম। আমরা সকলে তাকিয়ে আছি যে সুজনদা জিতবেন। এবং আমার ব্যক্তিগত অভিভাবক, আমাদের অভিভাবক সুজন চক্রবর্তী আরেকবার সাংসদ হিসেবে। তিনি তো ঠিক যাদবপুরের নেতা নন, তিনি গোটা রাজ্যের বাম আন্দোলনের নেতা, সেলিমদার মতো। সেলিমদা যেরকম ঠিক কোনো একটি কেন্দ্রে তাকে বাঁধলে সেটা তার প্রতি সুবিচার করা হয় না, সেই রকমই মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা পার্লামেন্ট কাঁপাবেন। আবার আমরাও রাজনীতির ছাত্র হিসেবে, তাদের ছাত্র হিসেবে তাদের দিকে তাকিয়ে আছি। 2014, 2019 যেখানে সুজন চক্রবর্তী, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো প্রার্থী হয়েছিল, সেখানে এবারে আপনার উপরে ভরসা রাখছে। তো সেই কতটা ভরসা আপনি জোগাতে পারবেন, নাকি লাল ঝান্ডা আবার আগের মতো ফিকে হবে, কি মনে হয়? না, খুব ফিকে হওয়ার আশঙ্কা আমি করছি না। এটা ঠিক যে প্রার্থীর আমাদের পলিটিক্যাল সিস্টেমে, আপনি একটা সিরিয়াস প্রশ্ন করেছেন, আমাদের পলিটিক্যাল সিস্টেমে ঠিক প্রার্থীকে সামনে রেখে ভোট হয়, কিন্তু প্রার্থী যে একমাত্র নির্ণায়ক ফ্যাক্টর হয় তা নয়। অর্গানাইজেশন, পার্টি, বিশেষত সরকারি দলের ক্ষেত্রে তার আরও 5টা অ্যাডমিনিস্ট্রেশন, আর সেই দল যদি তৃণমূল হয় তাহলে তার আরও 5 রকম হুমকি ধমকি, এই সমস্ত ফ্যাক্টরকে এক জায়গায় এনে তো ভোট হয়। ভোট মেশিনারি বলতে যেটা বোঝায়। আমরা যারা বিরোধী রাজনীতি করে বড় হয়েছি, আমার প্রজন্মটা, আমরা সেই অর্থে সরকারি ক্ষমতার মধ্যে দিয়ে আসিনি। আমরা বিরোধী রাজনীতির মধ্যে রাস্তায় থাকা, জেল খাটা, মারধর খাওয়া, এই গোটা প্রজন্মটা, মীনাক্ষীদি বলুন, দীপশিতা বলুন, প্রতিকুর বলুন, প্রত্যেকে, সায়ন, আরও যারা যারা আছে। ফলত এইটা আমাদের একটা সুবিধে যে আমাদের রাস্তায় থেকে রাস্তায় ঘষে লড়তে 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 আমরা আমাদের মতো করে বড় হচ্ছি। আমার ধারণা এই স্ট্রিট ফাইটের অভিজ্ঞতা যাদবপুরে এবারে খানিকটা বাড়তি আমাদের সাহায্য করবে। আর প্রার্থী হিসেবে আপনি যেটা বললেন ঠিকই, যাদবপুর গুরুত্বপূর্ণ সিট, সেখানে আমি পার্টির কাছে কৃতজ্ঞ। পার্টি এর আগেও সিঙ্গুরে আমাকে সুযোগ দিয়েছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি সিটে লড়তে পাঠিয়েছিল, যাদবপুরে পাঠিয়েছে। যাদবপুরের ক্ষেত্রে আমার খানিকটা বাড়তি অ্যাডভান্টেজ, আমি যাদবপুরে বড় হয়েছি, জন্মেছি। আমি সেদিন কোথায় একটা বলছিলাম, আমার প্রথম জীবনে রোজগার ক্লাস 7-8-এ খেপ ফুটবল খেলতে গিয়ে বারুইপুরের পাশে একটা মাঠে একটা 50 টাকার একটা মিষ্টির প্যাকেট। আমি তো আরেকটু বাড়িয়ে বলবো, সাউথ পয়েন্ট, নবনালন্দা, যাদবপুর বিশ্ববিদ্যালয়, বিখ্যাত একটা গান আছে না, আমার প্রথম সবকিছু জানে যাদবপুর, প্রথম প্রেম, প্রেম হয়ে যাওয়া, সবকিছু তো যাদবপুর, সবটাই যাদবপুর জানে আমার প্রথম সবকিছু। ফলত যাদবপুরেরও অনেকটা না হলেও খানিকটা আমি জানি, যেটা আমাকে কাজ করার ক্ষেত্রে খানিকটা বাড়তি সুবিধা দেবে। এই সবটা মিলিয়ে সৃজন মানুষের কাছে যাচ্ছে, এবং আমার ধারণা মানুষ খানিকটা, অভিভাবকরা খানিকটা নিজের ছেলের মতো করে, সন্তানের মতো করে সন্তান স্নেহে ডেকে নিচ্ছেন, আমাকে গ্রহণ করছেন। এবং প্রার্থী হিসেবে তাতে যেটুকু সুবিধা পাওয়া যায় সেটুকু আমি পাবো বলেই আমার আত্মবিশ্বাস। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, আমার রাজনীতি, আমি কোন কথাগুলো নিয়ে যাচ্ছি, যে কারণে আমি ধরো প্রথম দিন, এখন তুমি জিজ্ঞাসা করলে বলে, কিন্তু আমি প্রথম দিন থেকে আমি যাদবপুরের ঘরের ছেলে বলে প্ল্যাকার্ড হাতে নেমে পড়িনি। কারণ ঘরের ছেলে, ঘরের মেয়ে, ওইগুলো তাদেরকেই বলতে হয় যাদের রাজনীতিটা দুর্বল থাকে, তখন তাদের ওইসব সেন্টিমেন্টে সুরসুরি দিতে হয়।
ওটা কথোপকথনে এসেছে, কখনো কথায় একরকম। তীরটা কি সায়নের দিকে? আমি কারোর দিকে কোনো কথা বলছি না। আমার পরিষ্কার কথা, আমি রুজি রুটির লড়াই নিয়ে নেমেছি। জিনিসের দাম, চাকরি, স্কুল, কলেজ, হাসপাতাল, রাস্তাঘাট, জল, আলো, নিকাশি, মানুষ এমপির থেকে যে সার্ভিস প্রত্যাশা করে তা যাদবপুরের মানুষ পাননি। সেই জায়গাটা ফুলফিল করার চেষ্টা করব প্রথম দিন থেকে, এই প্রমিস নিয়ে নেমেছি। আপাতত মনে হচ্ছে যাদবপুর গ্রহণ করেছে।